আসসালামু আলাইকুম সবাইকে। গত দুইটা ক্লাসে আমরা ইনশাল্লাহ দুইটা প্রধান মেইন দুইটা ভাগ অধ্যায় শেষ করে ফেলছি। তিনটা ভাগে আমি অ্যানালাইসিস করে দেখছি যে প্রত্যেকবার এই তিনটা ভাগ থেকে একটা না একটা প্রশ্ন আসে, এই জন্য আমি তিনটা ভাগে ক্লাস নিচ্ছি। ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে একটা কোশ্চেন কমন পাবো। তো আজকের ক্লাসটাও আগের দুইটা ক্লাসের মতোই গুরুত্বপূর্ণ। সবাই অবশ্যই বই এবং কলম, লাল জেল পেন নিয়ে বসবা, সাথে একটা খাতা কলম রাখবা। আচ্ছা, আসো আমরা পড়ার মধ্যে ঢুকি। আজকে আমরা শুরু করব হচ্ছে সমযোজী বন্ধনের অরবিটাল অধিক্রমণ অর্থাৎ হাইব্রিডাইজেশন থেকে শুরু করে একদম এই অধ্যায়ের শেষ পর্যন্ত। প্রথম এই দিকে কি আছে, সমযোজী বন্ধনের শ্রেণী বিভাগ আমরা জানি পাই এবং সিগমা। এর পরবর্তীতে পাই বন্ধন এবং সিগমা বন্ধনের বৈশিষ্ট্যর কথা আছে। এইটা আমার পড়ায় কোনো লাভ নাই, আমি অবশ্যই বলতেছি 3 স্টার টপিক। এটা জাস্ট তোমরা সুন্দর মতো বুঝে মুখস্থ করে ফেলবা। তোমরা সবাই অলরেডি পাই বন্ধন এবং সিগমা বন্ধনের বৈশিষ্ট্য জানো। এখন এইখানে একটা কথা সবসময় মনে রাখতে হবে কি, যে আমাদের যে অরবিটাল হাইব্রিডাইজেশন যে ঘটে, এই হাইব্রিডাইজেশন কোন অরবিটালের মধ্যে ঘটে, পাই বন্ধন না সিগমা? সবসময় মনে রাখতে হবে হাইব্রিডাইজেশন মানে কি শঙ্করায়ন, তাই না? শঙ্করায়নের শতে হচ্ছে সিগমা বন্ধন, শতে কি সিগমা বন্ধন। এই প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন, আমরা ইনশাল্লাহ ভুল করব না। আর অবশ্যই অবশ্যই উপরের দিকে যে পাঁচটা পাঁচটা করে পড়ে পাই বন্ধন এবং সিগমা বন্ধনের বৈশিষ্ট্য আছে, এটা বললাম অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে। আমি এটা পড়ায় সময় নষ্ট করতে চাচ্ছি না। আমাদের এই যে কথাটা একটু আগে বললাম যে পাই বন্ধন এস অরবিটালে অংশগ্রহণ, অরবিটাল পাই বন্ধন গঠনে এস অরবিটাল অংশ নেয় না, সরাসরি এই লাইন থেকে প্রশ্ন আসবে। 2 নাম্বার, এই লাইন থেকে প্রশ্ন আসবে পাই বন্ধন গঠনে সংকর বা হাইব্রিড অরবিটাল অংশ নেয় না। ঠিক আছে, সবসময় সিগমা বন্ধন হাইব্রিডাইজেশনের গঠনের অংশ নেয়। এবং একই সাথে তোমাকে প্রশ্ন করবে পাই বন্ধন গঠনে কোন অরবিটাল অংশ নেয় না, এস পি ডি এফ এটসেট্রা, কোন অরবিটাল? এস অরবিটাল। তাহলে দুইটা খুবই গুরুত্বপূর্ণ, একদম বোল্ড করা লাইন থেকে প্রশ্ন আসবে, আমরা এটা ভুল করব না। এখন আসো মেইন যে কাহিনীটা এখান থেকে ঘটবে, সেটা হচ্ছে অরবিটাল সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এই যে আমরা লিখলাম যে এসপি মানে একটা এস এবং একটা পি অরবিটাল সংকরিত হয়ে গেছে, কিংবা sp2 একটা এস দুইটা পি অরবিটাল, কিংবা sp3 একটা এস তিনটা পি অরবিটাল সংকরিত হয়ে চারটা অরবিটাল তৈরি করছে। এই যেই আলু ভর্তা তথাকথিত সংকরায়নটা কে আবিষ্কার করছে? 1 নাম্বার প্রশ্ন অরবিটাল হাইব্রিডাইজেশন থেকে, উত্তর হচ্ছে লিনাস পলিং। উত্তর কি? লিনাস পলিং। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন বুঝতে পারছি। 2 নম্বর প্রশ্ন তোমাকে কি করা হবে, সেটা হচ্ছে উপরের দিকে, এটা তো অবশ্যই অবশ্যই তুমি পড়ে নিবা, দাগানো লাইন পড়তে হবে, সংকর অরবিটালের প্রকারভেদ। এইটা হচ্ছে সবচাইতে এই অধ্যায় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সবচাইতে কমন কোশ্চেন। আমরা এটা ভুল করাই যাবে না, ভুল করলে তোমার চান্স মিস হয়ে যাবে, এই টাইপের কোশ্চেন। তোমাকে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে, আমি বললাম 3 স্টার দিয়ে দিছি, তোমার কাজ হইতেছে আগে এই সংকরণ ওয়াইজ তার গঠনটা মুখস্থ করা। যেরকম এসপি হইলে সেটা হচ্ছে সরল রৈখিক, sp2 হইলে ত্রিভুজাকার, sp3 হইতেছে চতুস্তলকীয়, sp2d হইলে কি হবে, sp3d হইলে কি হবে, এটসেট্রা এটসেট্রা। প্রত্যেকটা সংকরণের সাথে তোমার আগের কাজ হইতেছে এই গঠনটা মুখস্থ করা। ঠিক আছে, হইল। এখন তোমাকে প্রশ্নে বলবে, সবচাইতে কমন কোশ্চেন বলবে, একটা যৌগ দিয়ে বলবো যে CH4 বা অ্যামোনিয়া, কিংবা তোমাকে একটা যৌগ দিল, একটা কঠিন যৌগ, সেটা হচ্ছে CrH2O6 যৌগে আমাদের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত? কথাটা তোমাকে বুঝতে হবে। ফার্স্টে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বলছি, কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কত। তাহলে এখানে আমার দুইটা কথা, আমাকে কেন্দ্রীয় পরমাণু চিনতে হবে। 2 নম্বর কথা হচ্ছে আমার সংকরায়নের যে সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। তো ধরো এই যৌগটার কেন্দ্রীয় পরমাণু কোনটা? ক্রোমিয়াম। কারণ ক্রোমিয়ামকে ঘিরে এই H2O যুক্ত হয়েছে। PCl5 এর কেন্দ্রীয় পরমাণু কোনটা? ফসফরাস। আচ্ছা, তোমাকে আমি যদি বলি যে COCl2 এই যৌগের কেন্দ্রীয় পরমাণু কোনটা, অনেক গাধা কি বলবো, মানে আমার খুবই কষ্ট লাগে, অক্সিজেনটারে কেন্দ্রীয় বানায় দেয়। কেন? এটা মাঝখানে আসছে তাই? আরে বাবা, কেন্দ্রীয় পরমাণু নির্ণয় করতে হলে তোমাকে গাঠনিক সংকেত লাগবে। এই যে হচ্ছে কার্বন, এই হইতেছে দুইটা তোমার হইতেছে ক্লোরিন, এই হচ্ছে দুইটা ক্লোরিন, তাহলে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। কেন্দ্রীয় পরমাণু কি? কার্বন। এই জিনিসটা তোমাকে বললাম মাথায় রাখতে হবে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর যেই জারণ অবস্থা বলুক আর কেন্দ্রীয় পরমাণুর তোমার সংকরণ অবস্থা বলুক, তাহলে কেন্দ্রীয় পরমাণু তুমি চিনলা।
যেটা আশেপাশে গঠিত। PCl5 কে আমি ক্লোরিনকে কেন বললাম না, কারণ আমার PCl5 এ 5টা ক্লোরিনের মাঝখানে মাঝখানে ফসফরাস আছে, অর্থাৎ ফসফরাসকে কেন্দ্র করে যৌগটা গঠিত। তাহলে যাকে কেন্দ্র করে যৌগটা গঠিত হবে সেটা কেন্দ্রীয় পরমাণু। এক, তুমি বুঝলা। এরপরে তোমার কাজ কি? এরপরে তোমার কাজ হচ্ছে আমাদের সংকরায়নের যে সূত্র আছে, দাঁড়াও আসতেছি, কই, এই যে সংকরণের যে সূত্র আছে এটা একদম মুখস্থ রাখতে হবে। যোজ্যতা স্তরে হাফ সংকরায়ন হাফ ইজ ইকুয়াল, সংকরায়ন ইজ ইকুয়াল টু হাফ, এটা একদম টানা মুখস্থ, একদম টানা মুখস্থ। যোজ্যতা স্তরে থাকা ইলেকট্রন সংখ্যা মানে কি, সর্বশেষ কক্ষপথে থাকা ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানায়নের চার্জ। এই সূত্র দিয়ে তুমি সব কিছুই করতে পারবা, সব কিছুই করতে পারবা। ঠিক আছে, এখন আমি তোমাকে বলি, তোমাকে তোমার কাজ সেটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, এই সূত্র ফেলায় প্রত্যেকটা যৌগের সংকরায়ন তুমি নিজ হাতে বের করবা। এই ছক থেকেই প্রশ্ন আসবে ভাই, এই ছক থেকে, আমি আবার বলতেছি, এই ছক থেকে, এই যে টোটাল 6টা ছক দেয়া আছে, এই ছক থেকেই তোমাকে বললাম প্রশ্ন আসবে। ঠিক আছে, এইখানে আমি তোমাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দাঁড়াও, আচ্ছা, এরপরে আছে মেবি এই জায়গাটা একটু খেয়াল করো। দেখো, সেটা হচ্ছে এনও এর কখনো কখনো জানতে চাই, আমি লিখে দিছি যে নাইট্রাস অক্সাইড এর সংকরণ হচ্ছে sp, নাইট্রোজেন ডাইঅক্সাইড এর সংকরণ হচ্ছে sp2। ঠিক আছে, এই কথাটা খুব চমৎকার ভাবে মনে রাখবা। এই যে পরে লিখে দিছে, এখান থেকে আর কিচ্ছু লাগবে না। আমাদের যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসতেছি, তার আগে আমি তোমাকে এইটা আগে ক্লিয়ার করে যাই। তাহলে তোমার কাজটা কি? এই যে সূত্র ফেলায় প্রত্যেকটা, আমি আবার বলতেছি, প্রত্যেকটা যৌগের প্রত্যেকটা যৌগের সংকরায়ন তুমি নির্ণয় করবা। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে তোমার এইখান থেকে তোমার হোমওয়ার্ক তুমি বুঝলা। এখন আসো, তোমাকে একটা যৌগ দিয়ে দিলে তুমি সংকরায়ন নির্ণয় করতে পারবে। এখন আসো, তোমাকে কিছু জিনিস আমি দাগাই দিব, যেখান থেকে প্রশ্ন 100% হবেই। ঠিক আছে, আচ্ছা, আমরা যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। সেটা হচ্ছে কই 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 কই, এই যে এসপি সংকরায়ন হইলে তার কোণ কত? 109°28' বা 109.5°। মুখস্থ হইছে? হইছে। আচ্ছা, sp2 সংকরণ হইলে ত্রিভুজ আকৃতির, তার মানে 120°। কোণ মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে আসো, সেটা হচ্ছে এইখানে একটা কথা আছে যে একটা sp2 সংকরিত অরবিটালে এস এর কত থাকে আর পি এর কত থাকে, তার মানে কি এস থাকতেছে হচ্ছে 1/3 গুণ 100%, দেখো 33.3%। পি আছে কয়টা? দুইটা, তাহলে কি হবে, কি হবে, তিন, তিন ভাগের 2 ভাগ, 2/3 ইন্টু 100%, দ্যাট মিনস 66.7%। এইটাও বললাম, এখান থেকেও মেডিকেলে কোশ্চেন আসছে, সরি ডেন্টালে একবার আসছিল, ইয়েস ডেন্টালে একবার আসছিল। তাহলে ইনশাল্লাহ আমরা এই জিনিসটা ভুল করব না, যে একটা অরবিটাল আমি যদি দিয়ে দেই, বললাম sp3 তে s এর পরিমাণ কত, তাহলে টোটাল অরবিটাল কয়টা ভাই? 4টা, তাহলে s কয়টা আছে? একটা, তাহলে 1/4 গুণ 100% ইজ ইকুয়াল টু 25%। বুঝতে পারছো কিভাবে বের করতে হবে? পি আছে টোটাল 4টা অরবিটাল, কারণ এখানে 3টার একটা যোগ করলে সর্বমোট অরবিটাল আমরা পাই, আমরা জানি। তাহলে চারটা অরবিটালের মধ্যে পি অরবিটাল আছে 3টা, গুণ 100%, দ্যাট মিনস 75%। তাহলে sp অরবিটালে s চরিত্রটা পাবো আমরা 25%, পি চরিত্রটা পাবো 75%। এটাই সেইভাবে বলা হয়েছে, আর কিচ্ছু না। আচ্ছা, আমরা বুঝলাম। এইখানের একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা দেখব, দেখো এই যে নিচের কোনটি অ্যামোনিয়ার ক্ষেত্রে সত্য নয়, এই টাইপেরই মেডিকেল কোশ্চেন আসবে। অ্যামোনিয়া মানেই কি ভাই? তুমি দেখতেছই sp3 সংকরিত হবে, sp3 সংকরিত হবে 5 আর 3 8 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু আসে হইতেছে তোমার 4টা মানে sp3। আচ্ছা, এইখানে অবশ্যই তুমি বুঝতে পারতেছো যে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ধন করছে, যেহেতু হাইড্রোজেন 3টা, তাহলে একটা কি আছে? একজোড়া লন পেয়ার বা মুক্ত জড়ীয় গঠন আছে। কিন্তু এর গঠন sp3 হলেও
sp3 সংকরিত হলেও এর কি চতুস্তলকীয় গঠন আসবে? চতুস্তলকীয় গঠন হবে না, কারণ কি এর লন পেয়ার ইলেকট্রন আছে। মুক্তজোড় ইলেকট্রন বন্ধনজোড় ইলেকট্রনকে বিকর্ষণ করার কারণে এর আকার চেঞ্জ হয়। এইখান থেকে প্রশ্ন আসবে, তাহলে এই কোশ্চেনটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মুখস্থ করবা। এখন আসো, এখন আসো, আমি তোমাকে যেটা বললাম, যেদিকে আমি আসতেছি, দাঁড়াও, এই যে এই যে এই যে কোণের বিষয়, কোণের বিষয় 1 নাম্বার, 1 নাম্বার অ্যামোনিয়ার কোণের মান 107 ডিগ্রি মুখস্থ। এটা বললাম কোনো ফর্মুলা ফেলায় বিক্রি, বিক্রি বলতেছি, কোনো ফর্মুলা ফেলায় তুমি মুখস্থ করতে পারবা না, এটা একদম ঠাটা মুখস্থ করতে হবে। ওই যে একজোড়া ইলেকট্রন থাকে না, এই জন্য 107 ডিগ্রি হয়ে যায়। কথা বুঝে আছে? বুঝা গেছে? আচ্ছা, পানির কত? 104.5 ডিগ্রি। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এটা আরো কমছে, কারণ কি দেখো 2 জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে। আচ্ছা, ভালো কথা। এখন এই দেখো, এই দুইটা মান মুখস্থ হয়েছে, তাহলে পানির মান মুখস্থ করলাম, অ্যামোনিয়ার মান মুখস্থ করতাম। আর একটা মান মুখস্থ করতে হবে, সেটা মেবি উপরের দিকে আছে, দাঁড়াও, কই ওইটা কি খুঁজে বের করি। বইয়ের থেকে পড়লে সবচেয়ে বেটার হয়। এটা তোমার যে কোনো ডাইজেস্ট বা ইসে আরো খুব সুন্দর করে লেখা আছে। sp3 পানিরটা দেওয়া আছে, এখানে ব্যাখ্যা ব্যাখ্যা দেওয়া আছে, লাগবে না। এই যে মানটা, এই যে NF3 102.5 ডিগ্রি NF3। আর একটা মান আছে, এই যে ফসফিন 94 ডিগ্রি। আর একটা আছে H2S হাইড্রোজেন ডাইসালফাইড 90 ডিগ্রি। এই যে এই যে, এবং এই সবগুলা তুমি পাবা হচ্ছে একবারে এই ছকে। তাহলে এই ছকের থেকে বিগত বছরে মেডিকেল কোশ্চেন আসছে, ডেন্টাল কোশ্চেন আসছে এবং আসবেও সামনে। তাহলে কি একটু সুন্দর করে ক্লাসে মুখস্থ করে ফেলো। অ্যামোনিয়া 104, NF3 102.5, 107, সরি অ্যামোনিয়া 107, NF3 102, অ্যামোনিয়া, অ্যামোনিয়া লাগবে না, ফসফিন 94, ফসফিন 94, পানি 104, হাইড্রোজেন ডাইসালফাইড 92 ডিগ্রি। শেষ, আর কিচ্ছু আমার লাগবে না। এখানে হাইড্রোজেন ডাইসালফাইডের কথাটা আমি তোমার একটু দেখাই, কাহিনীটা কি হয়েছে। হাইড্রোজেন ডাইসালফাইড আসলে হচ্ছে 92 দাগাবা, ঠিক আছে? আসলে কি দাগাবা? 92 দাগাবা। 92 না থাকে, যদি 90 থাকে তখন আমরা 90 দাগাবো। 92 কারেক্ট। তাহলে আমাদের হাইব্রিডাইজেশন বা সংকরায়ন থেকে কোশ্চেন শেষ। আমি আবারও তোমাকে একটু জাস্ট অ্যানালাইসিসটা করে দিই। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। হাইব্রিডাইজেশন বা সংকরায়ন থেকে কি প্রশ্ন আসবে? সংকরায়ন থেকে কি কি প্রশ্ন আসবে? 3 টাইপের কোশ্চেন। কোশ্চেন টাইপ, কোশ্চেন টাইপ 1, প্রথমে বলবে কি একটা যৌগ দিয়ে দিবে, একটা যৌগ দিয়ে দিবে, যৌগের কি চাবে? সংকরায়ন চাবে, সংকরায়ন চাবে। কোশ্চেন টাইপ 2, একটা যৌগ দিয়ে দিবে, যৌগের আকৃতি চাবে। তার মানে তোমাকে আলটিমেটলি সংকরায়নটা বের করতে পারলে আকৃতিটা মুখস্থ হয়ে যাবে। সেটা কি চতুস্তলকীয়, সেটা কি ভি আকৃতির, না কি আকৃতির? আর একটা আছে কোশ্চেন টাইপ কি, তোমাকে জিজ্ঞেস করবে, একটা যৌগ দিয়ে বলবে যৌগের বন্ধন কোণ নির্ণয় করো। তাহলে সবকিছুর ভিত্তি বললাম সংকরায়ন। এই 3টা টাইপ কোশ্চেন তুমি যদি পারো, তাহলে এইখান থেকে কোনো কোশ্চেন তুমি আটকাবা না। দ্যাটস ইট, আমাদের এখান থেকে আর কোনো কিছু নাই। আমরা সন্নিবেশ সমযোজী বন্ধনে চলে আসব। সন্নিবেশ সমযোজী বন্ধন থেকে বিগত বছরের প্রশ্ন আসছে। সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি আমি তোমাকে একটু বুঝাই বলি। ধরো একটা আমাদের NH3 অণু, তার মানে তার এখানে কি আছে? এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, একটা লন পেয়ার ইলেকট্রন মানে এক জোড়া বন্ধন মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো এখন আমাদের যে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন যেহেতু আয়ন, তার ইলেকট্রন দিয়ে দিছে, তার কারণে একটা কি আছে? ফাঁকা অরবিটাল আছে। তখন আমাদের এই যেই নাইট্রোজেন ভদ্রলোক কি করে? উদার মন মানসিকতা হওয়ার কারণে এই একজোড় ইলেকট্রন এই অরবিটালের দিক ঢুকায় দেয়। ফলে ঢুকায় দিয়ে আলটিমেটলি সে কে গঠন করে? NH4+। এই যে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আর একটা ফাঁকা অরবিটালে দেওয়ার মাধ্যমে যে বন্ধনটা গঠন হইল, এইটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন এখান থেকে কি প্রশ্ন আসবে আমি তোমাকে বলি। তোমাকে আমি একটা যৌগ দিয়ে দিলাম, সেটা হচ্ছে অ্যামোনিয়াম যৌগ, অ্যামোনিয়াম আয়ন। বলা হইলো অ্যামোনিয়াম আয়নে কি কি বন্ধন আছে। কথা বোঝা গেছে? তোমাকে এখান থেকে কি কি টাইপের একটা যৌগ দিয়ে দিবে, যৌগ দিয়ে বলবে কি কি টাইপের বন্ধন আছে। যেরকম আমি যদি তোমাকে বলি CuSO4
ইন্টু 5H2O এই যৌগে কি কি বন্ধন আছে, এইটাই হচ্ছে মেডিকেলের কোশ্চেন। তো তুমি বুঝতে পারতেছো যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে থাকবে কি সমযোজী বন্ধন, আর অ্যামোনিয়ার হাইড্রোজেন আয়নের মধ্যে থাকবে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে অ্যামোনিয়াম আয়নের দুইটা বন্ধন আছে। ঠিক অনুরূপ ভাবে আমরা পরের কোশ্চেন যদি আসি, আমি দাগাই দিব, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। নিচের কোনটির আকার সবচেয়ে ছোট? 8, 7, 6, 3, প্রত্যেকটাই বললাম দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে সর্বশেষ ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে একই কক্ষপথে তার আকার তত বেশি ছোট হইতে থাকবে। যেহেতু এটা হচ্ছে 2, 6, তাহলে এই যে 6টা ইলেকট্রনকে 8টা প্রোটন বেশি জোরে কাছে টানবে, এই জন্য অক্সিজেন আকার ছোট হয়ে যাবে। লিথিয়ামের চাইতে অক্সিজেন আকার ছোট। আচ্ছা, এখন আসো আমরা একটু তোমাকে প্রশ্নটা দেখাই। এই দেখো, এই যে 3.18 এর কোশ্চেনটা 3 স্টামারও মেডিকেলে এই টাইপের কোশ্চেনই দিবে, এটা বোর্ডের কোশ্চেন। একটা যৌগ দিয়ে জটিল যৌগ দিছে, মধ্যে কি প্রকারের বন্ধন আছে। আমি এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে আছে কি সমযোজী বন্ধন গেল। যেখানেই ব্র্যাকেট, আমি একদম সিম্পলি বলতেছি, এটা একদম শর্টকাট ফর্মুলা দিয়ে মনে রাখবা, যেখানেই ব্র্যাকেট সেখানে কি সন্নিবেশ সমযোজী বন্ধন, এখানে কোনো আয়নিক বন্ধন নাই। হ্যাঁ হয়তো কখন, যখন তুমি বললা যে সিইউ তার মানে টেট্রা অ্যামিনো কপার 2+ আয়ন, কপার 2+ আয়ন দিয়ে দিলা, আয়ন না দিয়ে আমি কি করলাম এর সাথে সালফেট লাগাই দিলাম, সালফেট লাগাই দিলাম। কথা বুঝতে পারছো? এখন সালফেট কি 2- না? তাহলে 2+ আর 2- যখনই একটা পজিটিভ আর নেগেটিভ এসে যাবে তখন সেখানে আয়নিক আসবে, অর্থাৎ তখন আয়নিক আসতো। কিন্তু যখন তুমি শুধুমাত্র আয়ন দিছো, সালফেট তো দাও নাই, তার মানে তখন সেখানে আয়নিক বন্ধন আসবে না, দুইটা বন্ধন আসবে। ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন আসো, এই প্রশ্নটা খুব আসে, অ্যামোনিয়াম ক্লোরাইডে কয় প্রকার বন্ধন আসবে? আমরা জানি অ্যামোনিয়ামে 2 প্রকার, তাহলে এখানে প্লাস আর এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস আসলে আয়নিক। 3 প্রকার বন্ধন আছে, কি কি? সমযোজী, সন্নিবেশ, আয়নিক। এখান থেকে আরেকটা প্রশ্ন করে, অ্যামোনিয়াম ক্লোরাইডের নিচের কোন বন্ধনটি পাওয়া যায় না? উত্তর হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এখন 4 প্রকার বন্ধনই পাওয়া যায় এরকম আর একটা যৌগ আছে, এই যৌগের নাম হইতেছে কপার সালফেট ইনটু 5H2O বা তুতে, বাকি তুতে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তুতে কি কি বন্ধন দেখো, হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই যেই সন্নিবেশ সমযোজী আছে, সরি সমযোজী বন্ধন, আর কপার সালফেট এদের মধ্যে আয়নিক বন্ধন, এই যৌগ আর এই যৌগের মধ্যে আবার সন্নিবেশ সমযোজী বন্ধন, আবার পাশের পানির সাথে 5টা পানি আছে পরস্পরের সাথে যুক্ত হয়েছে হচ্ছে হাইড্রোজেন বন্ধন দিয়ে। দেখো এই যে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন, আবার কপার অক্সিজেনের মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন, আর সবশেষে হচ্ছে এই যে এদের মধ্যে কি বন্ধন, সালফেটের মধ্যে বইটে গেছে আয়নিক বন্ধন। সো দ্যাটস ইট। এখানে সেই কথাটাই বলা হয়েছে, এটা টানা আমি মনে রাখি বোঝার চাইতে মুখস্থ করার সুবিধা। কপার সালফেট ইনটু 5H2 বা তুতে বা ব্লু ভিট্রিওলে 4 প্রকার বন্ধনই পাওয়া যায়, সমযোজী, সন্নিবেশ সমযোজী, আয়নিক, হাইড্রোজেন। কথা শেষ। আচ্ছা, এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। ঠিক সেম বন্ধনটা চিন্তা করো, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, 3 প্রকার বন্ধন পাওয়া যায়। সো এইখান থেকে এই টাইপের প্রশ্ন আসবে, এখান থেকে আমরা আর কিছু জানবো না। আর আমরা তো এটা জানি যে এটার আর একটা নাম আছে কি, ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিওল। ওকে, এইখানে একটা কথা আছে আমি তোমাকে একটু বলি, সেটা হচ্ছে, আচ্ছা এটা আপাতত দরকার নাই। গ্লাসের গঠন পানি বলে 200 ডিগ্রি সেলসিয়াস পরিমাণে কোনো বিভক্ত গ্লাসের সাধারণ পরিবর্তন হয়। আচ্ছা, এইখানে একটা কথা, সেটা কি, সেটা হচ্ছে তোমার বলবে, সেটা হচ্ছে দেখো এটার নাম কি, কপার সালফেট ইনটু 5H2 বা তুতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাদা পাউডারে পরিণত হয়? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে, এই একটা তাপমাত্রা খালি মুখস্থ রাখবা, আর কিছু এখান থেকে লাগবে না। এটা একটা অ্যাটিপিক্যাল প্রশ্ন, আইসে যেতে পারে। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন আমরা শেষ, সন্নিবেশ সমযোজী বন্ধন থেকে আমাদের আর কিছু লাগবে না। এই দেখো প্রশ্নটা, অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে কি কি প্রকার বন্ধন আছে? আমরা জানি সমযোজী, সন্নিবেশ সমযোজী, আয়নিক, 3টাই আছে। এই টাইপের প্রশ্ন দিবে, কোনটি ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন? আমরা জানি ক্যালসিয়াম, কারণ ক্যালসিয়াম হচ্ছে পজিটিভ পজিটিভ খাড় ধাতুর ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্নই হবে। আচ্ছা, এখানে এত কিচ্ছু নাই। এখন আসো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পোলার আয়ন আর পোলারিটি। ঠিক আছে, তো এর ভিতরে যাওয়ার আগে আমি একটু জিনিসটা একটু তোমাকে ক্লিয়ার করে যাই
ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট টপিক। এখন যে টপিকটা পড়াবো এটা একটু নোট করে ফেলবা ছোট্ট করে। সেটা হচ্ছে, তোমাকে আমি যদি বলি পোলারায়ন, পোলারায়ন, পোলারায়ন কি জিনিস বলো তো? পোলারায়ন কোন যৌগের হয়? সমযোজী নাকি আয়নিক? আয়নিক যৌগের হয়। মানে পোলারায়ন হচ্ছে আয়নিক যৌগের, আয়নিক যৌগের, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। তাহলে পোলারিটি কি? পোলারিটি কোন টাইপের যৌগের বৈশিষ্ট্য বলো তো? তাইলে যদি পোলারায়ন আয়নিক হয়, পোলারিটি কার বৈশিষ্ট্য? পোলারিটি সমযোজী যৌগের বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? খেয়াল করো, সমযোজী যৌগের, সমযোজী যৌগের, যৌগের আয়নিক বৈশিষ্ট্য, আয়নিক বৈশিষ্ট্য। গুলা ফেলায়ও না, খুব ইজি। পোলারায়ন মানে সেখানে কি আছে? একটা আয়ন আছে। আয়ন মানে কি? আয়নিক। তার মানে সরাসরি এই দুইটা লাইন থেকে তোমাকে বললাম প্রশ্ন করবে ভাই, ট্রাস্ট মি, সরাসরি দুইটা লাইন থেকে প্রশ্ন করবে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যকে কি বলা হয়, কিংবা সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য কি বলা হয়, পোলারায়ন নাকি পোলারিটি। তোমাকে দেখতে হবে মেইন যৌগটা কি। বলতে কি আয়নিক যৌগের এত বৈশিষ্ট্য, তাহলে যৌগ কি? আয়নিক। আয়নিক মানে আয়ন, পোলারায়ন। এই কথাটা যদি মনে রাখতে পারো, অটোমেটিকলি অপোজিটটা তাহলে পোলারিটি হয়ে যাবে। এখন আমরা আগে একটু পোলারিটির মধ্যে ঢুকি। পোলারিটি বলছি সমযোজী যৌগের। যখন সমযোজী যৌগ, যেরকম তোমার ধরো হাইড্রোজেন এবং ফ্লোরিন, ঠিক আছে না? তো এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, বেশি হওয়ার কারণে কত? 0.5 এর থেকে 1.9 এর মধ্যে হলে তখন এই পজিটিভ হাইড্রোজেন আয়নের ইলেকট্রন মেঘ ফ্লোরিনের দিকে ঝুঁকে পড়ে। এই জায়গা, এই যে অবস্থাটার নামই হচ্ছে পোলারিটি। এবং তখন হাইড্রোজেনে আংশিক ধনাত্মক চার্জ এবং ফ্লোরিনে আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয় টেম্পোরারিলি। তখন এই যেই যৌগটার বৈশিষ্ট্য বা ধর্মটাকে বলা হয় ডাইপোল যৌগ। কি যৌগ? ডাইপোল যৌগ। যেহেতু একটা আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আসছে, দুইটা পোল তৈরি হয়েছে, এই জন্য বলা হয়েছে ডাইপোল যৌগ। এখন প্রশ্নটা আসলে কি দাঁড়ায়? তাহলে সর্বাধিক, এখান থেকে একটা প্রশ্নই আসবে তোমাকে, সর্বাধিক পোলার যৌগ কোনটি? আমরা জানি হাইড্রোজেন এবং ফ্লোরিন, কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, হাইড্রোজেনের সবচেয়ে কম। 2 নম্বর বৈশিষ্ট্য, তাহলে ক্রমটা কি হবে? সি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তড়িৎ ঋণাত্মকতার, যেহেতু এটা পোলারিটির ভিত্তিটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, তাহলে তড়িৎ ঋণাত্মকতার যেই ক্রমটা আছে সেটাই, ফ্লোরিন ইজ গ্রেটার দেন ক্লোরিন ইজ, ব্রোমিন ইজ গ্রেটার দেন আয়োডিন। 3 নম্বর বৈশিষ্ট্যটা, প্রশ্নটা হয় এই প্যারা থেকে, সোডিয়াম ক্লোরাইড যৌগ কত পার্সেন্ট আয়নিক আর কত পার্সেন্ট সমযোজী? 80% আয়নিক। তাহলে বাকিটি 20% কি? অবশ্যই সমযোজী বৈশিষ্ট্য। তাহলে এই 3টা লাইন থেকে তোমাকে প্রশ্ন করা হবে। এখন আসো আমরা পোলার আয়ন এবং আয়নের বিকৃতি সম্পর্কে জানি। পোলার আয়ন থেকে কিভাবে প্রশ্ন করবে? পোলার আয়ন থেকে, পোলার আয়ন আসলে কিসের বৈশিষ্ট্য ভাই? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। তাহলে পোলারায়ন থেকে প্রশ্ন করবে কি? বলবে নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে কম বা বেশি? নিচের কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম বা বেশি? নিচের কোন যৌগটির সমযোজী ধর্ম বেশি বা সমযোজী ধর্ম কম, বা আয়নিক ধর্ম বেশি বা আয়নিক ধর্ম কম? তাই না? এইভাবে হচ্ছে প্রশ্নটা আসবে। কারণ আমরা জানি এই যে তাপীয় স্থিতি কার্বনেটের, তাপীয় স্থিতি, কম তাপে গলে, এগুলি সবই হচ্ছে সমযোজী যৌগের বৈশিষ্ট্য। আয়নিক যৌগগুলোর তাপীয় স্থিতি বেশি হয়, তাদের গলাইতে বেশি তাপের প্রয়োজন হয়। তাহলে এই পোলারায়নের সাথে এই যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তাপীয় স্থিতি, আয়নিক বৈশিষ্ট্য, সমযোজী বৈশিষ্ট্য, এগুলি কানেক্টেড। এইখান থেকেই প্রশ্ন, 5টা দিয়েই প্রশ্ন করা হয়। তো আমরা জানি যে পোলারায়ন আসলে 3টা বিষয়ের উপর নির্ভর করে, তাই না? 1 নাম্বার, যার চার্জ বেশি। কি বেশি? যার চার্জ বেশি, তার কি হবে? তার পোলারায়ন করার ক্ষমতাও বেশি। আমি সংক্ষেপে লিখলাম পোলারায়ন বেশি। যার চার্জ কম, পোলারায়ন কম। 2 নাম্বার, যদি আমি বলি যে ক্যাটায়ন, ক্যাটায়নের আকার যত ছোট হয়, আকার যত ছোট, আর অ্যানায়নের আকার যত বড়, অ্যানায়নের আকার যত বড়, তার পোলারায়ন তত বেশি।
পোলার আয়ন তত বেশি। 3 নাম্বার কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরো একই আকার আকৃতি বিশিষ্ট দুইটা মৌল এবং যাদের চার্জও প্রায় সেম, তাদের বেলায় সবসময় মনে রাখবা যার ডি আছে, কি আছে, ডি আছে, ডি এর পেটটা বড়, তাহলে তার পোলা ধারণ ক্ষমতা বেশি, এইভাবে মনে রাখতাম। তাহলে ডি অরবিটাল, ডি অরবিটাল, অরবিটালের পোলারায়ন, পোলারায়ন করার ক্ষমতা কি হবে, বেশি হবে। যেমন তোমাকে আমি বলি যে একটা Al3+ দিলাম আর একটা Fe3+ দিলাম, দুইটাই চার্জ সংখ্যা সেম, তাহলে তুমি এখন কিভাবে যাচাই করবা যে কোনটার পোলারায়ন বেশি হবে, কার পোলারায়ন করার ক্ষমতা বেশি? তুমি দেখো ডি অরবিটাল কার আছে, অ্যালুমিনিয়ামের ডি অরবিটাল নাই, ডি অরবিটাল কার আছে, আয়রনের, তাহলে আয়রনের পোলারায়ন করার ক্ষমতা বেশি হবে, অ্যালুমিনিয়ামের কম হবে। কথা কি ক্লিয়ার? কথা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এই 3টা কথা আমাদের বললাম অবশ্যই অবশ্যই বেসিক কথা, একদম বইয়ের কথাবার্তা, ছোটবেলা থেকে পড়ে আসতেছে, একাডেমিক থেকে অ্যাপ্লাই করতে হবে খুব সুন্দর করে। আমরা দেখি কিভাবে অ্যাপ্লাই করা যায়। এই কথাটা সেইখানে, এখানে সেই কথাটাই বলছে। 3টা কথা আমি ইচ্ছা করে লিখে দিছি আবারও। দেখো তোমার আমি একটা এই জিনিস দেখাই। ধরো আমি একটা বললাম যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর হচ্ছে LCl3, আর একটা হচ্ছে FeCl3। একটা কোশ্চেনের মাধ্যমে আমি পোলারায়নের সব কনফিউশন দূর করে দিই। এই কোশ্চেনটা পারলে তোমার পোলারায়ন আর পোলারিটি নিয়ে কোনো সমস্যা হবে না। বলা হইল যে এই 4টা যৌগের মধ্যে, 4টা যৌগের মধ্যে কার কার কি দেখা যায়, কার গলনাঙ্ক, গলনাঙ্ক কম। তোমাকে প্রথমে প্রশ্নটা ধরতে হবে যে প্রশ্ন আসলে কি বলছে, প্রশ্ন আসলে কি কি বলছে। বলছে কি গলনাঙ্ক কম। গলনাঙ্ক কম মানে কি, কম কার বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তো এটা হচ্ছে যার সমযোজী যৌগেও সমযোজী বৈশিষ্ট্য বেশি কার, সেইটা যাচাই করতে বলছে। তার মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি কখন হয়, যার পোলারায়ন কি হয়, পোলারায়ন বেশি হয়, পোলারায়ন বেশি হয়। এটা তো তোমরা সবাই জানো, এটা তো বেসিক কথা, পোলারায়ন বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি। এখন তুমি খেয়াল করো, সোডিয়ামের একটা চার্জ, ম্যাগনেসিয়ামের 2টা চার্জ, অ্যালুমিনিয়ামের 3টা চার্জ, FeCl3 3টা চার্জ। তাহলে বুঝতেই পারতেছো যে চার্জের যদি ভিত্তিতে আসি, অ্যালুমিনিয়াম Fe3 এটা হচ্ছে সবচেয়ে বেশি চার্জ, তাহলে এই দুইটার পোলারায়ন সবচেয়ে বেশি হবে। এখন এই দুইটার মধ্যে আবার কোনটা, এটা অপশন এ, এটা অপশন বি, এটা অপশন সি, এটা অপশন ডি। কেবল বললাম যখন চার্জ সমান তখন দেখতে হবে ডি অরবিটাল কার আছে, আয়রনের আছে, তাহলে আয়রনের পোলারায়ন সবচেয়ে বেশি হবে, সমযোজী যৌগ সবচেয়ে বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হবে, গলনাঙ্ক সবচেয়ে কম হবে। কারেক্ট অ্যান্সার ডি। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এইভাবেই এইভাবেই আমরা আস্তে আস্তে করে বের করব। ঠিক আছে, এখানে আর একটা কথা আছে, আশা করি আমাকে শোনা যাচ্ছে ঠিক আছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে ঠিক মতো। ওকে, তাহলে খুব সুন্দর করে আমি বললাম মিলাই দিলাম, কিন্তু আসলে কি আমাদের সঠিক উত্তরটা হইছে? সঠিক উত্তর হয় নাই, সঠিক উত্তর হয় নাই। কেন হয় নাই? একটু আগে যে আমি তোমার এখানে লেখাই দিলাম, এই যে 3 নাম্বার কথা, এই 3 নাম্বার কথা নিয়ে সবচাইতে বেশি ভেজাল হয়। এই যে কথা বললাম অ্যালুমিনিয়ামের পোলারায়ন ক্ষমতা কি বেশি না কম, বললাম কম, আয়রনের বেশি না, এইটা সঠিক উত্তর না। ডি অরবিটালের পোলারায়ন বেশি তখনই হবে যখন তারা এই সূত্র মোতাবেক ফলো করবে। কি হবে, NS2NP6 আর ওই পাশে NS2NP6 সাথে N-1D, এই ফর্মুলাতে সে আসবে। এই পাশে বললাম সেই কথাটাই লেখা আছে। দেখো আমি যদি একটু পরবর্তী পৃষ্ঠায় ঢুকি, এই দেখো D10, দেখো D10, D10, এই যে এই যে এই যে এই যে কই 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 D10। এই ফর্মুলায় যখন তুমি দুইটা আয়ন দেখলা, দুইটা আয়ন দেখলা, তখন এর অ্যাবিলিটি বেশি, এর অ্যাবিলিটি বেশি। তুমি Fe3+ এটা পাবা না।
Fe3+ এর এটা ভাবা না, কারণ অ্যালুমিনিয়ামের তুমি যদি চিন্তা করো, অ্যালুমিনিয়ামের তুমি এখন ইলেকট্রন বিন্যাসটা আমি একটু তোমাকে দেখাই। দেখো, অ্যালুমিনিয়াম 13, তাই না? কি হবে? 1s2 2s2 1s2 2s2 2p6 3s2 3p1 2 আর 2 4 আর 6 10 আর 3 13। তো 3+ এর কি হয়ে যাচ্ছে? যদি অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস দেখাই, 1s2 2s2 2p6 হচ্ছে। অরবিটাল কয়টা? দুইটা। তুমি যদি এই ফর্মুলাতে আনো তাহলে কি আসে? n সমান সমান কত আসে দেখো তো? 2। তাহলে এখন এইখানে যদি n-1 দেই তাহলে কত আসে? 1d আসে। 1d কি জীবনে পসিবল? পসিবল না। 1d কি জীবনে পসিবল? পসিবল না। তাহলে আয়রন আয়রন 3+ এবং অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+ এবং আয়রন 3+ এর মধ্যে আকার কার ছোট? আর এর তো 3টা অরবিটাল আছে। আয়রনের তো 3টা শক্তি স্তর। আয়রনের কয়টা শক্তি স্তর? আয়রনের তো 3টা শক্তি স্তর। আয়রন কত? আয়রন 26 ছিল, 3 বাদ দিলে হয় 23 না? তাহলে কি আসতেছে? 2 8 তো অটোমেটিকলি আসতেছে। এরপরে সেটা 8 সাথে 2 8 10 8 18 18 18 আর 5টা ইলেকট্রন আসতেছে। তাহলে এখানে তো অটোমেটিকলি প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে চলে গেছে। আর অ্যালুমিনিয়ামে তুমি আসো 2 আর 8, তার মানে 2টা শক্তি স্তর। তাহলে অ্যালুমিনিয়ামের আকার অবশ্যই আয়রনের আকার চাইতে ছোট। তাহলে কার পোলার আয়ন বেশি হবে? এর পোলার আয়ন বেশি হবে। এই জায়গাটা ভেরি মাচ কেয়ারফুল, সবসময় এটা সুন্দর করে নোট করে লিখে রাখো। অ্যালুমিনিয়াম 3+ এর পোলার আয়ন ক্ষমতা, স্টুডেন্ট এই প্রশ্নটাই ভুল করে। অ্যালুমিনিয়ামের পোলার আয়ন ক্ষমতা, পোলার আয়ন ক্ষমতা, পোলার আয়ন ক্ষমতা ক্ষমতা অবশ্যই Fe3+ এর চাইতে বেশি। একটা মাত্র ব্যতিক্রম আছে, আমি সেটা পড়াই দিব। তাহলে এইখানে কারেক্ট অ্যান্সার কোনটা আসবে? এখানে কারেক্ট অ্যান্সার কোনটা আসবে? খবরদার ডি দেয়া যাবে না। অবশ্যই অ্যালুমিনিয়ামের পোলার আয়ন ক্ষমতা বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, গলনাঙ্ক কম হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 190 ডিগ্রি, FeCl3 এর গলনাঙ্ক 306 ডিগ্রি। কার গলনাঙ্ক কম? AlCl3 গলনাঙ্ক কম। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে তুমি একটা জিনিস আমাদেরকে একটু ব্যতিক্রম ভাবে মনে রাখতে হবে। মনে রাখতে হবে যে যখন তুমি সোডিয়াম ক্লোরাইড এবং কপার ক্লোরাইডের বেলায় দেখতেছো, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস, কপারের গলনাঙ্ক 402 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে দেখো, সমচার্জ ও প্রায় সম আকারের দুটি ক্যাটায়নের মধ্যে NH2NP6 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট ক্যাটায়ন অপেক্ষা NH2NP6 N-1 বিশিষ্ট ক্যাটায়নের নিউক্লিয়াস অধিক সংখ্যক প্রোটনের অধিক আকর্ষণের কারণে পোলারের ক্ষমতা বেশি হয়। এটা একটা ব্যতিক্রমী উদাহরণ বলা যায় যে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 এবং কপার ক্লোরাইডের গলনাঙ্ক 422 হয়। ঠিক আছে? 422 হয়। এইটা তুমি করবা মুখস্থ। তাহলে দুইটা জিনিস আমাদেরকে টানা মুখস্থ রাখতে হবে। যদি আমি গলনাঙ্কের কথায় আসি, এই দুইটাই প্রতিবার অপশনে তোমাকে পরীক্ষায় দিবে এবং এটাই তুমি ভুল করবে। এই দুইটা জাস্ট মনে রাখবা। AlCl3 এর গলনাঙ্ক ইজ লেস দেন FeCl3 এর গলনাঙ্ক, এবং ওই পাশে সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক ইজ গ্রেটার দেন CuCl এর গলনাঙ্ক। এইটা অনেকটা তুমি যতই নিয়ম পড়ো, নিয়ম বুঝো, মুখস্থ ছাড়া তুমি এটা পারবা না। এটা মুখস্থ করে ফেলবা। সবচেয়ে রিস্ক ফ্রি কাজ আমরা করব। আচ্ছা, পোলারিটি পোলারের পার্থক্য আমি অলরেডি পড়াই দিছি, এখান থেকে আসলে কাহিনী নাই। আয়নিক বিভব বা আয়নিক পটেনশিয়াল কি, জাস্ট একটু রিডিং দিলেই হবে। পানিতে লবণের দ্রাব্যতা আমি গুণগত রসায়নের সাথে সবকিছু পড়াই দিছি, এখান থেকে আর কিছু আমার পড়ানোর নাই। এখন আসো, ধাতব কার্বনেটের স্থিতি সেম। ধাতব কার্বনেটের স্থিতি তুমি যদি দেখো সেম, পোলারের নিয়ম ফেলবা। 2+, এইটাও 2+, এইটাও 2+, এইটাও 2+, এইটাও 2+, তাই না? তাহলে তুমি বলো, এই যে যতগুলো 2+, আমাদের নেগেটিভ আয়ন তো সেম, তাহলে আমরা নেগেটিভ নিয়ে কাজ করবো না। যেটা সেম সেটা নেগেটিভ, যেটা সেম সেটা নিয়ে কাজ করবো না। তাহলে এই 2+ এর সবচেয়ে ছোট আকার কোনটা? বেরিলিয়ামের আকার ছোট। তাহলে আকার ছোট হলে তার পোলার আয়ন বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক বা তাপীয় কার্বনেটের বিয়োজনের তাপমাত্রা কম হবে 100 ডিগ্রি সেলসিয়াস। দ্যাটস ইট। মৌলের কর্ণ সম্পর্ক ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। নিচের কোন মৌল দুটির মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান? খুবই একটা কমন কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা মনে রাখবো, লিমা বেরিয়ে এলো বউ সেজে। লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে, বোরন আর সিলিকনের মধ্যে। কি বলছি? লিমা বেরিয়ে এলো বউ সেজে। শেষ, কর্ণ সম্পর্ক বিদ্যমান।
আচ্ছা, আমরা এরপরে সরাসরি চলে আসব, সেটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস এবং বল এবং আন্তঃনবিক আকর্ষণ বল। বিষয়টা এখান থেকে কি লাগবে দেখো। দেখো, প্রথম প্রশ্ন আসবে সরাসরি এই লাইন থেকে, অপোলার সমযোজী অণুসমূহে, অপোলার সমযোজী অণুসমূহের আন্তঃআণবিক আকর্ষণ বলকে কি বল বলা হয়? অপোলার সমযোজী অণুসমূহের আন্তঃআণবিক বলকে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল বলা হয়। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট সংজ্ঞা, সরাসরি এই সংজ্ঞা থেকে প্রশ্ন দিবে। এখন আসো এই ছকটায় 3টা স্টার মারো, যা দাগায় দিছি সেটা মুখস্থ করতে হবে। জাস্ট বন্ধনের ভিত্তি লাগবে না, উদাহরণ আসতেছি লাগবে না, পড়তে হবে বন্ডিং আর শক্তিমাত্রা। আয়নিক 400 থেকে 4000, সমযোজী 150 থেকে 1100, ধাতব বন্ধন 75 থেকে 1000। হাইড্রোজেন বন্ধন কেবলমাত্র 3টা মৌলে পাবো, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন, তাই না? ফ্লোরিনের সবচেয়ে বেশি, তারপর অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, আমরা জানি 9 আর 7। হাইড্রোজেন বন্ধনের মাত্রা কত? 10 থেকে 40। আর একটা লাগবে লন্ডন বল বা বিস্তারণ বল, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1 থেকে 10 কিলোজুল পার মোল ইনভার্স 1। এখন হইল, এরপর আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, ডাইপোল মোমেন্টের একক ডিবাই, এটা তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এরপরের পৃষ্ঠায়, আচ্ছা, স্থায়ী ডাইপোল অণু কারা? যেখানে আমরা সবাই জানি স্থায়ী ডাইপোল যেখানে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তুমি দেখলেই বুঝবা। আচ্ছা, এখন তোমাকে আমি বলতেছি আসলে প্রশ্ন কিভাবে হবে। 1 নম্বর প্রশ্ন, খেয়াল করো, সরি, নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস সমূহের পরস্পর কোন বল দ্বারা আকৃষ্ট থাকে? উত্তর হচ্ছে বিস্তারণ বল বা লন্ডন বল। লন্ডন বলের 1 নম্বর প্রশ্ন। কি বলছি? বলের পরিমাণ 10 থেকে 40। 2 নম্বর প্রশ্ন, নোবেল গ্যাস সমূহের মধ্যে পরস্পর কোন বল দ্বারা আকৃষ্ট থাকে? সেটা হচ্ছে লন্ডন বল। গেল। 3 নাম্বার হইতেছে, হ্যালোজেন সদস্যদের গ্যাসীয় তরল ও কঠিন অবস্থা কোন বল দ্বারা প্রভাবিত হয়? লন্ডন বা বিস্তারণ বল। কিংবা আমি যদি বলি, এই পাশে একটু অবলিক দিয়ে লিখে রাখো, দুটি হ্যালোজেন পরমাণুর মধ্যে, হ্যালোজেন পরমাণুর মধ্যে কি বল কাজ করে? উত্তর হবে লন্ডন বল বা বিস্তারণ বল। ধরো 2টা ফ্লোরিন আর 2টা ফ্লোরিন, এদের মধ্যেও তো একটা বল আছে, আকর্ষণ বল আছে, এই বলটাই হচ্ছে লন্ডন বল। 4 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে কোন বলের প্রভাবে ন্যানো স্কেলের সূক্ষ্ম গুড়া সাসপেনশন তৈরি করে? কিংবা গোল্ড সাসপেনশন বা এনি কাইন্ড অফ সাসপেনশন তৈরির জন্য কোন বল দায়ী? বিস্তারণ বল বা লন্ডন বল। বাস, আর কিছু লাগবে না। হাইড্রোজেন বন্ধন লাগবে, কোন 3টা পরমাণুর মধ্যে হয়, এবং আমাদের এফ ও এন, আমি একটু আগেই বললাম, এই ক্রমটা লাগবে। আর লাগবে ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, নিচের কোন যৌগে অন্তঃআণবিক আর আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? জাস্ট তুমি মুখস্থ করবে, একটা হচ্ছে আন্ত আর একটা হচ্ছে অন্ত। অন্ত মানে কি? যৌগের মধ্যে, যৌগের মধ্যে। দেখবা সব ধরনের, বলতে গেলে সব ধরনের জৈব যৌগের মধ্যে যে একটু বিদঘুরে যোগ আছে, তার চাইতে ভালো তুমি হচ্ছে আন্তঃআণবিকটা মুখস্থ করো, এটা সবচাইতে বেটার। বাকি সব ক্ষেত্রে অন্তঃআণবিক, যেমন অর্থোনাইট্রোফেনল, স্যালিসাইল অ্যালডিহাইড বা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, ঠিক আছে, স্যালিসাইলিক অ্যাসিড বা অর্থ হাইড্রক্সি। এই যে যখনই তুমি দেখতেছো নামের আগে অর্থ আছে, স্যালিসাইল অ্যালডিহাইডের নামের আগেও অর্থ আছে, আর স্যালিসাইলিক অ্যাসিডের নামের আগেও অর্থ আছে। আর একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে এইখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, আমি তোমায় একটু দেখাই। 1 নাম্বার তোমার কাজ কি? কোন যৌগগুলো অন্তঃআণবিক আর কোনটা আন্তঃআণবিক, একটা মুখস্থ করলে আর একটা পাওয়া যাচ্ছ। এখন এইখানে একটা কথা আছে, দাঁড়াও, সেটা হচ্ছে কই 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 দেখো, কই রাখলাম গেল, দাঁড়াও, পরবর্তী, এই যে খেয়াল করো, কোন বলের কারণে অ্যারোমেটিক জৈব অণুর মধ্যে নতুন রিং বা নতুন বলয় সৃষ্টি হয়? কিসের বলতে বলছে? অ্যারোমেটিক জৈব যৌগের মধ্যে, মানে
একটা যৌগের মধ্যে, তাহলে ভেতরে বলে কি অন্তরবিক হাইড্রোজেন বল। একে হাইড্রোজেন বন্ধনের কিলেশন বলা হয়। কি বলা হয়? কিলেশন। এর ফলে জৈব যৌগের অর্থ সম্বন্ধ গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক প্যারা সমানুর চাইতে কম হয়। আমরা সবাই জানি, জৈব যৌগ পড়ার সময় পড়বো। শেষ। এই যে হাইড্রোজেন অক্সিজেন তলর, হাইড্রোজেন সালফাইড গ্যাস, কারণ কি? আমাদের হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, এরপরে আর একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমি তোমাদের দেখাচ্ছি। এখান থেকে এরপরে যেটা লাগবে অ্যাকচুয়ালি সেটা হইতেছে তোমার এই যে নাম, নাম নিয়ে এই ছক থেকে জাস্ট কোনটার নাম কি সেটা পড়বা। এখন আসো, তোমার কাহিনীটা কি ঘটবে, ঠিক আছে? জেনন F2, জেননের পরমাণুতে কোন সংকরণ ঘটে? F কি হবে? তিনটা আছে, তাহলে চারটে, এখানে কি sp সংকরণ ঘটবে? sp2 সংকরণ হবে না। জেনন মানে সেখানে ডি আসবে, ঠিক আছে? জেনন মানে সেখানে ডি আসবে। এইটা প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। sp3d, sp3d। আচ্ছা, যেই জায়গায় আমি আসতেছিলাম ওই ছকের মধ্যেই তুমি পাবা, কোনো সমস্যা নাই। যেখানে আমি আসতেছিলাম যৌগটা দেখো, দাঁড়াও, প্রশ্নটা আমি একটু দেখাই। প্রশ্নটা কই, প্রশ্নটা কই? আরে বাবা, এই যে প্রশ্নটা খেয়াল করো। নিচের কোনটি হাইপো অ্যাসিড? এটা ঢাকা বোর্ড 16, এটা মেবি পরবর্তীতে মেডিকেলে এসে গেছে। নিচের কোনটি হাইপো অ্যাসিড? এরকম অনেক কোশ্চেন তুমি পাবা। এই কোশ্চেন সলভের বেলায় নোট করো, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আজকে আমাদের লাস্ট টপিক, ঠিক আছে? তাহলে এই অধ্যায় শেষ, খালাস। কি দেখো, একটা ছন্দ খালি মনে রাখবা, মনে রাখবা হাইপো, হাইপো আসে, হাইপো কি আসে ইকের, ইকের পরে। হাইপো মানে কম, পরে মানে পরে মানে বেশি। তাহলে অক্সিজেন সংখ্যা কি হবে? আস্তে আস্তে বাড়বে। কথাটা বুঝো নাই? দেখো, আমি যদি লিখি HClO, HClO2, HClO3, HClO4, মানে কি? মানে হচ্ছে তুমি দেখতেছো জাস্ট একটা একটা করে অক্সিজেন বাড়াইছি এবং আমি জাস্ট সিকোয়েন্সটা মুখস্থ করছি হাইপো আসিকের পরে। তাহলে নিচের কোনটি পরেতে মানে কি? পরে মানে হইতেছে পার ক্লোরিক অ্যাসিড। পরেতে মানে পার, পার, যেহেতু ক্লোরিন দিছি ক্লোরিক অ্যাসিড, ফ্লোরিন হলে ফ্লোরিক অ্যাসিড, ব্রোমিন হলে ব্রোমিক অ্যাসিড। ইক, ইক মানে কি? ক্লোরিক অ্যাসিড, খালি ক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, লাস্টে ইক পড়তে আছে। আসে মানে কি? ক্লোরাস অ্যাসিড। কি অ্যাসিড? ক্লোরাস অ্যাসিড। হাইপো, নামের আগে হাইপো থাকবে, হাইপো ক্লোরাস অ্যাসিড। তাহলে আমি যদি তোমাকে বলি নিচের কোনটি পারক্লোরিক অ্যাসিড, পারবা না। নিচের কোনটি ক্লোরিক অ্যাসিড, পারবা না। ক্লোরিন দিয়ে শেষ, হ্যালোজেন দিয়ে শেষ, টাইপ 1 শেষ। নামকরণ থেকে টাইপ 1 শেষ। দুই টাইপের কোশ্চেন আসে, আসো টাইপ 2। টাইপ 2 কি? আমরা সবাই জানি যে H3PO4, এই অ্যাসিডটার নাম সবাই জানে। সবাই নাম কি? ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। জানো নিশ্চয়ই। ফসফরিক অ্যাসিড যেই কথা, নামের আগে অর্থ লাগাই দিলেও সেই কথা, অর্থাৎ অর্থ ফসফরিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড সেম। এখন তোমাকে আমি বললাম H3PO3, H3PO2, তাহলে কি হয়েছে? অক্সিজেন একটা একটা করে কমছে। তাহলে সবচেয়ে কম কোনটা? 2। তাহলে এইটা হবে সবার নিচে, নিচে মানে হাইপো, তার মানে হাইপো ফসফরাস অ্যাসিড, হাইপো ফসফরাস অ্যাসিড। তার আগে কি হয়েছিল দেখো, এটা হাইপোক্লোরাস অ্যাসিড, এরপরটা কি হয়েছে? হাইপোটা বাদ দিয়ে ক্লোরাস। ঠিক একইভাবে মাঝখানেরটা জাস্ট হাইপো বাদ দিয়ে দাও, হয়ে যাবে ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। আর একটা অ্যাসিড আছে যার সংকেতটা হচ্ছে HPO2 সম্ভবত, সরি HPO3, রাইট, HPO3, থ্যাংক ইউ, HPO3। এইটা খালি তুমি টানা মুখস্থ করবা, এইটা খালি তুমি মুখস্থ করবা। দেখো এখানে কি সবগুলো বললাম ভাই, এটার সাথে এটা গুলাইলে হবে না। এখানে হাইড্রোজেন 3টা করে আছে, এখানে হাইড্রোজেন একটা। যেই ফসফরাসের সাথে হাইড্রোজেন একটা, সেই ফসফরাসের নাম হবে মেটা, মানে মেটা ফসফরিক ফরিক অ্যাসিড, মেটা ফসফরিক অ্যাসিড। তাহলে কি বলছে এখানে? হাইপো, হাইপো। দেখো হাইপো কোনটা? H3PO2, H3PO2। এখন কখনো দেখো, যদি দেখো হাইড্রোজেন আরো বাইরে গেছে,
অক্সিজেন আরো বাইরে গেছে, সম্ভবত সংকেতটা হচ্ছে H4P2O7। তার মানে কি এটা এর চাইতেও বেশি। দেখো তো ফসফরিক অ্যাসিড ইকের পরে কি আসছিল, পারক্লোরিক অ্যাসিড, তাহলে এটার নাম হচ্ছে পার ফসফরাস অ্যাসিড। ইনশাল্লাহ আমরা এটা ভুল করব না। আমি চলে আসতেছি, দেখো কোথা থেকে প্রশ্নটা আসলে আসছে। প্রশ্নটা তোমার আমি একটু দেখাই, এই যে অর্থ পাইরো ফসফরাস অ্যাসিড, পার মানে পাইরো আর কি, পাইরো মানে পাইরো, পাইরো ফসফরাস অ্যাসিড, মেটা ফসফরিক অ্যাসিড, অক্স অ্যাসিডের বেলা খেয়াল করো, নাইট্রিক অ্যাসিড তুমি সংকেত জানো, এর সাথে আরেকটা অক্সিজেন বাড়ায় দাও। পার মানে কি একটা অক্সিজেন বাড়ায় দেওয়া, পার মানে কি একটা অক্সিজেন বাড়ায় দেওয়া। এখানে মেবি আমি একটু করে লিখছি, দাঁড়াও ভুল হয়ে গেছে, কই যেন, এটা পাইরো হবে, এটা হচ্ছে পাইরো। পার মানে একটা অক্সিজেন বাড়ায় দেওয়া। তাহলে আমি যদি তোমাকে বলি এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তাহলে পার নাইট্রিক অ্যাসিডের সংকেত কি হবে, একটা অক্সিজেন বাড়ায় দাও HNO4। এটা আমি বলতেছি সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে পার সালফিউরিক অ্যাসিডের সংকেত কি হবে, একটা অক্সিজেন বাড়ায় দাও H2SO5। কথা বোঝা গেছে? এইভাবেই নামটা আসছে ফসফরিক অ্যাসিড, পার অক্সো ফসফরিক অ্যাসিড। পার অক্সো, অক্সো খালি পার বললেও হয়, পার অক্সো বললেও হয়, পার অক্সোটা সবচেয়ে বেটার। অক্সো মানে পার অক্সো, একটা অক্সিজেন বেশি। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, দেখো এর আগে একটা প্রশ্ন ছিল এই যে তো এটা কি আসে, পারক্লোরিক অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড, এটা হচ্ছে ক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড, এটা হচ্ছে ক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড। শেষ, সংকেত শেষ। আচ্ছা পারবো ইনশাল্লাহ আমরা। আচ্ছা এটার নাম তিনটা পড়াই দিছি। একটা জিনিস মুখস্থ রাখতে হবে, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, হ্যালোজেনের অক্সো অ্যাসিড নাই। হ্যালোজেনের কি নাই, অক্সো অ্যাসিড নাই। ক্লোরাস, ব্রোমাস, আয়োডাস এগুলি দেখলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, এখান থেকে আমাদের আর কোনো পড়ার নাই। নিচের কোনটা অপোলার যৌগ, এই প্রশ্নটা দেখো আমি অনেকবার দাগায় রাখছি, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কার্বন আর ক্লোরিনের তড়িৎ পার্থক্য করো, অপোলার পাওয়া যাবে। প্রত্যেকটা পোলার ভাই দেখলেই বুঝতেছি প্রত্যেকটা পোলার। ঠিক আছে, HF পোলার, OH পোলার, HCl আছে পোলার, কিন্তু এখানে CCl তুমি ডিফারেন্স করো পাবা না, 0.5 এর নিচে আসবে। দ্যাটস দ্য থিং। আমরা আর এখান থেকে কিছু নাই। এই প্রশ্নটা খুব একটা অ্যাটিপিক্যাল প্রশ্ন, নিচের কোনটি রাসায়নিক বৈশিষ্ট্য, অম্লত্ব হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য, আমরা সবাই জানি অম্লত্ব ক্ষারত্ব সাথে পিএইচ জড়িত। পিএইচ মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন মানে হচ্ছে কি, সেইটা রাসায়নিক বৈশিষ্ট্য হবে। আচ্ছা এখান থেকে আমি যা প্রশ্ন আসে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, দুই টাইপের, আমি আবার বলতেছি পারবা ইনশাল্লাহ। যেভাবে বুঝাইছি এটুকু বুঝলেই হবে, এখান থেকে আর সেরকম প্রশ্ন নাই। তোমার কাজ হইতেছে আজকের ক্লাসের যেটুক তুমি বুঝলা, ধারণ করলা, বিশেষ করে যেই সমস্যাটা আমি তোমাকে বললাম যে আমরা পোলার আয়নের যে 3 নাম্বার পয়েন্ট, দুইটা জিনিস মুখস্থ করতে বলছি, অ্যালুমিনিয়ামের ক্ষমতা আয়রনের চাইতে বেশি, কপারের ক্ষমতা সোডিয়ামের চাইতে বেশি, এই দুইটা ব্যতিক্রম অবশ্যই মুখস্থ করবা। আর এই যে বিগত মেডিকেল কোশ্চেন, অনুসারী কোশ্চেনটা সলভ করবা। আজকের মতো এই পর্যন্তই, বেস্ট অফ লাক, টাটা।